সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি রয়েছেন সাইদ আব্দুল্লাহ, ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকার কর্মী। ধন্যবাদ সাইদ, আপনাকে স্বাগত। শিরোনাম দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিন বিশেষ ফোর্স চান ডিসিরা, ভোটের আগে আসন ভাগ। সমকাল রাজনৈতিক চাপ থেকে নিস্তার চান ডিসিরা, মবে প্রশাসন নমনীয়, ভুক্তভোগীরা ভয়ে। মানবজমিন দেশের সব নাগরিককে সুরক্ষা দেব, কারো ধমক শুনবেন না। নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের পদযাত্রা, টিয়ার সেল, জল কামান। কালের কণ্ঠ, মূল দায়িত্ব রাজনীতিকদেরই, ডিসি সম্মেলনে শিক্ষা ও স্বাস্থ্যে জোর। আমাদের সময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ডিসিদের নির্দেশ, 781 কোটি টাকার অবৈধ সম্পদ নাসা নজরুলের। আমার দেশ অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত, বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করতে হবে। কালবেলা আইন শৃঙ্খলা নিয়ে করা বার্তা প্রধান উপদেষ্টার, মার্চে মিলছে না রূপপুরের বিদ্যুৎ। দেশ রূপান্তর ফ্যাসিস্ট ঠেকাতে কৌশলী বিএনপি, নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। সংগ্রাম কারো রক্তচক্ষু, ধমক আমলে না নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। নতুন দলের আত্মপ্রকাশের ডেডলাইন 26 ফেব্রুয়ারি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, interim government success or failure depends on maintaining law and order. ইউনুস। আজকে আপনি জানেন যে ডিসিদের সম্মেলন শুরু হয়েছে। সেই সম্মেলন থেকে যে সমস্ত খবরাখবর বের হয়েছে তাতে বলা হচ্ছে ডিসিরা বলছেন তারা রাজনৈতিক যে চাপ আছে তার থেকে তারা মুক্তি চান, নিস্তার চান। তো আপনি নিশ্চয়ই এটা দেখেছেন, আপনার কি মূল্যায়ন, আপনি কিভাবে দেখেন? প্রত্যেক বছরই ডিসি সম্মেলনটা হয় এবং ডিসি সম্মেলনটা হওয়ার পেছনে আমি প্রত্যেকবারই খুব মনোযোগ দিয়ে এটা ফলো করি, কারণ বাংলাদেশ যেভাবে চলে, স্ট্রাকচারালি যেভাবে চলে, তাতে ডিসিদের খুবই বড় ধরনের ভূমিকা থাকে প্রত্যেকটা জায়গায়। প্রশাসনিক জায়গায় তো বটেই, রাজনৈতিক জায়গাগুলো অতীতে যেহেতু মানে সাচেবিকভাবে নিয়ন্ত্রণ করা হতো, ডিসিদের একটা বড় ভূমিকা থাকতো। তো এইবার আমার কাছে যেটা মনে হচ্ছে অন্যবারের তুলনায় এইবার একটা বেসিক পার্থক্য আছে। অন্যরা ডিসিদের কাছ থেকে এইটা চাই, এইটা চাই, এইটা চাই থাকতো, এবার সরকারের নির্দেশনাটা মনে হচ্ছে তাদের চাওয়ার তুলনায় বেশি। কিন্তু এই প্রত্যেকটা জায়গায় এই গভর্নমেন্টের যেটা প্রত্যেকটা জায়গাতেই দেখি তাত্ত্বিক আলোচনা অনেক বেশি হয় যে এটা করা দরকার, এটা করা দরকার, কিন্তু আদতে সেই ডিসিরা ফাংশন করছে কিনা এটা বোঝার জন্য কিন্তু এই এসি রুম সেরে চলে যাওয়া উচিত রুট লেভেলে। এই 6টা মাস যারা এক্সিস্টিং যারা ডিসিরা ছিলেন তারা কোন ক্যাটাগরিতে কাজ করেছেন, কিভাবে তারা মাঠের বিভিন্ন আন্দোলন, তারপর মাঠের ছোটখাটো নানা ধরনের জটিলতা কিভাবে মোকাবেলা করেছেন, সেই দিকে নজর দেওয়াটা বেশি জরুরি ছিল। আমি সব কথা বাদ দিই, আমি একটা ব্যাপার দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে বিগত 15টা বছর আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট হয়ে গেল, তারা কি একা একাই ফ্যাসিস্ট হয়েছিল? তাদেরকে ফ্যাসিস্ট বানানো হয়েছে এবং সচিবালয়ের বেশ বড় রকমের একটা ভূমিকা ছিল। প্রত্যেকটা ইলেকশনের টাইমে যারা ডিসি হিসেবে বসে থাকতো, আমি বলছি না যে 100%-এর 100%ই খারাপ মানুষ ছিল, ব্যতিক্রমী অবশ্যই ভালো মানুষ ছিল, অনেক ডিসিটাই ছিল না কারণে তারা নিজেরাও চাপে ছিল, কিন্তু অনেকেই তো ছিল উপযাচক হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ইলেকশনে পাশ করানোর ব্যবস্থা করেছে। লোকাল যত ইলেকশন হয়েছে প্রত্যেকটা ইলেকশন রিগড করার পেছনে এই মানুষদের ডিরেক্ট কন্ট্রিবিউশনটা ছিল। তাদের কি শাস্তি হয়েছে? দেখেন একটা ব্যাপারে কি, অনেকগুলো ধরেন যে সবাই ডিসি বা ওই ক্যাপাসিটির সবাই সচিবালয়ে আছে, যখন ওই অন্য অফিসাররা দেখবে এই মানুষটা দাগি আসামির মতো অপরাধ করেছে, স্টিল তার কোনো কিছুই হয় নাই, তাদের কাছে কি ভালো কোনো মেসেজ যায়? যদিও ডিসিদের সাথে সম্পর্কিত না, এই কথাটা বলে রাখাটা ভালো। দেখবেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দেওয়ার পরে প্রত্যেকজন সরকারি কর্মকর্তা কিন্তু পুরস্কার পেয়েছে, যেমন পুলিশের হিসাবটা ডিসি সম্মেলনের সাথে এটা রিলেটেড জন্য আমি একটু বলছি। পুলিশের পদক দেওয়ার ক্ষেত্রে একটা ডাটা আছে, ডাটাটা নিয়ে আমি যখন রিসার্চ করছিলাম একটা চমৎকার তথ্য পেলাম। 2018 সালের 30শে ডিসেম্বরের ওই তাহাজ্জুদ তত্ত্বের ইলেকশন যেটা, ওইটার পরবর্তীতে ঠিক তার এক মাসের ভেতরেই পুলিশের যে পদকগুলো দেওয়া হলো, সবচেয়ে বেশি পদক দেওয়া হয়েছিল ওই বছর 350টার মতো, এবং তারপরের বছরগুলোতে কিন্তু কমে 115টা, 118টা, 120 মানে এই কোটায় নেমে এসেছে। তাহলে ওই বছর হঠাৎ করে কেন এই 3 গুণ দেওয়া হলো? তার কারণ হলো তারা ফিল্ড লেভেলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, এবং তারা তো ছিল হাসিনার পুলিশ, তারা সহসাই ঘোষণা করত। পুলিশ কি একাই এই কাজটা করেছে? সচিবালয়ের এরা কাজটা করে নাই, এবং ডিসিদের যদি ডিরেক্ট ইন্ধন না থাকতো এইভাবে ইলেকশনগুলা করা সম্ভব ছিল না। 2-3 জন প্রশাসনিক কর্মকর্তাকে আমি ব্যক্তিগতভাবেই চিনি, যারা শেখ হাসিনার মডেলে ইলেকশনটা করতে দেয় নাই,
বা চেষ্টা করেছে না করতে দেওয়ার, তাদের কিন্তু চাকরি চলে গেছে। সো যারা ওই টাইমগুলোতে বসেছিল, আমি যদি এই 6 মাসে দেখতাম তাদের কোনো শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে, চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে, পানিশমেন্টের আওতায় আসছে, তাহলে বুঝতে পারতাম একটা ভালো মেসেজ যাচ্ছে। তো যারা পদোন্নতি বঞ্চিত ছিল, তারা যখন দেখছে এই এতগুলা বছর তারা খুব ক্রিম ওলা পোস্টে বসেছিল, অপকর্মও করেছে, এখন তাদের শাস্তি হয়নি, তাহলে ওই ডিসিদের কাছে কি মেসেজটা যাচ্ছে? আমার কাছে যেটা মনে হয় যে মেসেজ দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল। এবং ডিসিদের ব্যাপারে আমার একটা সুস্পষ্ট অবজারভেশন আছে। আমি যেহেতু লয়ের স্টুডেন্ট ছিলাম, ডিসিদের হাতে অনেক বেশি বিচারিক যে পাওয়ার, বিভিন্ন ক্যাপাসিটিতে এক্সিকিউটিভ যে বিচারের বিভিন্ন আওতায়, তাদের এটা বাড়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু সুপারিশ করা হচ্ছে। আদতে আমাদের বিচার বিভাগকে আরো শক্তিশালী করার দরকার ছিল, লোকবল বাড়ানোর দরকার ছিল, তাদের ক্যাপাসিটি বাড়ানোর দরকার ছিল। সেই জায়গাটা যদি আবার ওই ডিসিদের হাতে, মানে এক্সিকিউটিভের সাইডে বেশি বেশি চলে যায়, এর মিনিংটা হলো তারা এমনিতেই ওভারবার্ডেন, তারপর আরো বেশি ঝক্কি ঝামেলা চাপিয়ে দেওয়া হচ্ছে। আর ডিসিদের ইস্যুগুলাতে আমার কাছে যেটা মনে হয়, ডিসিদের যদি ফেয়ার কন্ট্রিবিউশন না থাকে, একটা ফেয়ার ইলেকশন করাটা খুব মুশকিল হয়ে যাবে। অনেকে লোকাল গভর্নমেন্টের ইলেকশনের কথা বলছেন, সেটা হয়তো আমি একটু পরে টানবো অন্য কোনো আলোচনাতে। কিন্তু ডিসিদের এই আলোচনা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষই একটা হ্যাবিটের ভেতরে ঢুকে যায়। যেমন আর্মি অফিসার অনেক সিনিয়র যারা ছিল, অনেকে এখন চাকরিতে নাই, নানা ধরনের অ্যাকুইজিশন আছে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, ডিসিদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে। তারা যে লাইফ স্টাইলের ভেতরে ঢুকে গিয়েছিল, ওই লাইফ স্টাইল থেকে তাদেরকে যদি আবার জনমুখী লাইফ স্টাইলে নিয়ে আসা যায়, এটা কিন্তু হিউজ একটা চ্যালেঞ্জের ব্যাপার। এই কাজটা তখনই সম্ভব হবে যখন যারা পদবঞ্চিত ছিল তাদেরকে যদি প্যাট্রোনাইজ করা যায়, বিভিন্ন ক্ষেত্রে যারা সুযোগকে পায় নাই, যাদের কোয়ালিটি থাকা সত্ত্বেও তাদেরকে একটু প্যাট্রোনাইজ করা দরকার। কিন্তু যদি এমন হয় আগেও ঘাপলা ছিল, এখন চুপচাপ বিভিন্ন ক্রিম পোস্টে আবার বসে যাচ্ছে, তাহলে এই টাইপ সম্মেলন করেন আর তাদেরকে নিয়ে মাথায় হাত বুলিয়ে অনেক কিছু বুঝে দেন, মানুষের যে কনফিডেন্স প্রশাসনের উপরে সেটা কিন্তু আসবে না। কাজেই সম্মেলন তো বটেই, ওয়াচডগের ভূমিকাটা সরকারের যেভাবে রাখা উচিত সেই কাজটা আমার রুট লেভেলে বেশ কিছু জেলায় ঘুরেছি, কিছু কিছু জায়গায় সত্যিই উন্নতিটা হয়েছে। অনেক প্রশাসনিক কর্মকর্তাদের আমি দেখেছি বিভিন্ন জায়গায়, তারা অনেক জনগণের কথা শুনছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু সেই সিস্টেমটা চেঞ্জ হয় নাই। এই যে চেঞ্জ হয় নাই, এই কথাটা আবার অনেকে বলে না, কারণ জাস্ট প্রশংসার জায়গাটা উল্টে যাচ্ছে। এই ব্যাপারটাও হওয়া উচিত না। আমার কাছে মনে হয় তারা যেভাবে মনে করে তারা লর্ড, ওই জায়গা থেকে তাদেরকে পাবলিকের কাছে অ্যাকাউন্টেবল করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া করার জন্য দুষ্টের দমনটা করতে হবে, শাস্তি দিতে হবে, ব্যবস্থা নিতে হবে। সেই কাজে এখনো ঘাটতিটা আছে। ওয়েল, ওই সম্মেলনে ওই যে বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করার মানে প্রসঙ্গটা এনেছেন বোধহয় সম্ভবত প্রধান উপদেষ্টা। তিনি বলছেন যে জিনিসপত্রের দাম না কমলে, দেশের অর্থনীতি ভালো না হলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে, তাই তো সব আয়োজনই ব্যর্থ হবে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এই কথাটা খুবই পারফেক্টলি বলেছেন, তবে এই কথাটা অনেক তাত্ত্বিকেরা আবার বুঝতে চান না। বিভিন্ন তাত্ত্বিক মানুষজন আছেন ঢাকার বিভিন্ন সভা সেমিনারে, তারা এমন ভাবে কথা বলেন যেন ইন্টারিম গভর্নমেন্ট মৃত্যু যদি থাকে তাহলে ভালো। তারা এইটা একটা গণ অভ্যুত্থানকে জোর করে তারা বিপ্লব বানানোর পরিকল্পনা করছে। কিন্তু ফিল্ড লেভেলের বাস্তবতা যে কতটা রুড়ো, এটা কিন্তু আমি যখন আমারই এলাকা পাবনা বেড়ার সাথিয়া ঘুরে আমি বেশ কয়েকটা জায়গায় মানুষের সাথে মিশেছি, কয়েক হাজার মানুষের সাথে বিভিন্ন ক্যাপাসিটিতে যখন যোগাযোগ করলাম, দেখলাম তাদের কিন্তু যে ডিমান্ডগুলো আছে সেটা কিন্তু পুরোপুরি ফুলফিল হচ্ছে না। এই জায়গায় একটা আমার পার্সোনাল যেটা অবজারভেশন, কোনো কিছু হলেই সিন্ডিকেটের ঘাড়ে দোষটা চাপানো হয়। ইয়েস, সিন্ডিকেটই দায়ী, কিন্তু সিন্ডিকেট কি জড় কোনো পদার্থ? এটা তো মানুষ দ্বারাই নিয়ন্ত্রিত হয়। সয়াবিন তেলের দাম যে এই যে জাম করে 195 টাকা থেকে 200 টাকা হয়ে গেল, এই টাইমে দোষটা চাপানো হবে কারদের পর? বলবে বাজারের সিন্ডিকেট। আমার কথা, সরকার চলে ট্যাক্স পেয়ারদের মানিতে। সরকারের দায়িত্বটা হলো ওই সিন্ডিকেট যারা চালাচ্ছে তাদেরকে ধরে নিয়ে গ্রেপ্তার করা। এখন যেটা কথা হয়, খুবই পপুলিস্ট কিছু তত্ত্ব আছে যে রাজনৈতিক দলগুলা সমর্থন করছে না, চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট বসে। ইয়েস, ট্রু, রাজনৈতিক দলের কর্মীরাই তো এই কাজগুলা করছে, কিন্তু দায় কি এতে শেষ হয়ে যায় সরকারের? আমি যদি দেখতাম কাউরান বাজারে যে জায়গায় সিন্ডিকেটটা হচ্ছে, তাকে গ্রেপ্তার করলো সরকার, গ্রেপ্তার করার পরে রাজনৈতিক দলগুলা যদি ওই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ছাড়ানোর জন্য তদবির চালাতে থাকে, তখন ডিরেক্ট বলে দেওয়া যায় যে আমরা তো সিন্ডিকেট যারা করছে তাদেরকে গ্রেপ্তার করছে, আপনারা কি করছেন? মানে শুধু পলিটিক্যাল দলগুলার ঘাড়ে বন্দুক রেখে আপনি সিন্ডিকেটের ঘাড়ে চাপায় দিবেন, এটা হতে পারে না। এই যে ডেভিল হান্ট নামে যে কথাটা চলছে, কতজন বড় বড় ডেভিলকে গ্রেপ্তার করা হয়েছে? আমার কাছে এখন পর্যন্ত এই ধরনের সিগনিফিক্যান্ট ডেভিলকে গ্রেপ্তার করা হয় নাই। বরং যেটা হচ্ছে, বিভিন্ন দাগী সন্ত্রাসীদের যাদেরকে 5 আগস্টের পরে তাদেরকে কিন্তু বের করা হয়েছিল,
তাদেরকে যখন ডেভিল হান্ট শুরু হলো, তারা কয়েকজন দেশের বাইরে চলে যাচ্ছে এবং পলাতক হয়ে যাচ্ছে, এটা তো নিউজ পেপারের রিপোর্ট। তার মানে এই সিস্টেমের ভেতরে ঘাটতিটা আছে, এবং এই সিন্ডিকেটের ঘাড়ে দোষ চাপাতে চাপাতে একটা কাজ যেটা হচ্ছে, এই সরকারের একটা ব্যাপার মনে রাখাটা ভালো, সামনে রমজান মাস আসছে, খুবই সেনসিটিভ মাস। এই কারণে দ্রব্যমূল্যের দাম যদি নিয়ন্ত্রণে না থাকে, এই রমজানের পরে রাজনৈতিক ওয়েব কিন্তু অনেকভাবে চেঞ্জ হবে। এটা কিন্তু প্রতিনিয়ত গতিশীল। আমার কাছে যেটা মনে হয় যে একটা দেশের, তৃতীয় বিশ্বের একটা দেশের রাজনীতি রোটেট করে তার অর্থনীতিটাকে কেন্দ্র করে। অনেকেই বলতেই পারে ইকোনমি খুবই ভালো চলছে, কিন্তু বিজনেস যেসব গ্রুপ আছে তাদের যদি ডাটা ধরে ধরে কাজ করা হয়, তারা দেখবেন বলছে যে না, ইনভেস্টমেন্ট আসছে না। এমনকি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আছে এফডিআই, সেটাও আসবে না। অনেকে আশ্বাস দিবে, বিভিন্ন দাতা সংস্থা যারা আছে, কিন্তু আশ্বাস দিয়ে তো লাভ নাই, কারণ কাজীর গরু শুধুমাত্র কেতাবে থাকলে হবে না, গোয়ালেও থাকতে হবে। যতগুলো বিজনেস গ্রুপ আছে, একটা পত্রিকা আমি রিপোর্টে দেখলাম, তাদের কিন্তু বিজনেসগুলো থমকে আছে। এটাই হওয়াটা স্বাভাবিক। বিজনেসের ইন্টারেস্ট থেকে যদি চিন্তা করা হয়, তাহলে একটা আনস্টেবল পরিস্থিতিতে তারা কেন ইনভেস্ট করবে, তারা কেন নতুন নতুন প্রজেক্ট হাতে নিবে? এটা হয় না। সো এই সরকারের কাছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণটা যেমন গুরুত্বপূর্ণ, অর্থনীতির জায়গাটা, অনেক সংস্কারের কথাবার্তা চলছে, সেটাকে আমরা ইতিবাচক ভাবেই দেখতে চাই, কারণ যেভাবে সোবলা বানিয়ে গেছে ওই সংস্কারটা একদিনে হবে না। কিন্তু একই সাথে এই সরকারের যে ধরনের প্রোঅ্যাক্টিভনেস থাকার দরকার ছিল, আমার কাছে মনে হয় অনেক জায়গাতে ঘাটতি আছে। এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের এই জায়গাটা যদি না ঠিক করতে পারে, মানুষের কাছে কি মেসেজ যাবে? আপনি সংস্কার করতে চান, এইটা করতে চান, ওইটা করতে চান, কিন্তু মানুষ যদি দেখা যায় আগে সয়াবিন তেল কত টাকায় কিনতাম, হাসিনার আমলেও 200 টাকা হয়েছিল, ট্রু, আমরা নিজেরাই সাফার করেছি, আবার সেই 200 টাকাতেই যদি থাকে, রোজার মাসে যদি মানুষ অন্ততপক্ষে সেহরি ইফতারের ঠিক মতো না খাইতে পারে, তাহলে কিন্তু মানুষের কাছে যে বার্তাটা যাবে, তখন ইউনূস সাহেব যতই সংস্কারের কথা বলুক, ওই তাত্ত্বিক কথাবার্তা দিয়ে আমার যারা দেশের জনগণ, তাদের মনটা জোগানো যাবে না। সো এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আমার কাছে মনে হয় সরকারের সিরিয়াস লেভেলে প্রোঅ্যাক্টিভনেসের ঘাটতি আছে, এবং এটা যত তাড়াতাড়ি মেকআপ করতে পারবে সরকারের জন্যই ভালো। অনেক ধন্যবাদ। আলোচনায় নতুন দল, যদিও মানে এখনো অফিসিয়ালি দলটা আত্মপ্রকাশ ঘটেনি, তো সেই নিয়ে আলোচনা চলছে, এবং 26শে ফেব্রুয়ারির মধ্যে দলটা গঠিত হচ্ছে এরকম খবরাখবর পত্রিকায় আছে। এবং আমি দেখলাম যে সম্ভবত এটা সমকাল খবর দিয়েছে, দল গড়ার আগেই বিভক্তি, শীর্ষ পদ নিয়ে বিরোধ। হ্যাঁ, এটা তো ভার্চুয়াল দুনিয়ায় এটা তো দেখাই যাচ্ছে। এই দলটা হওয়াটা অত্যন্ত জরুরি বাংলাদেশের জন্য, বেটার ডেমোক্রেটিক স্ট্রাকচারের জন্য, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য। রাজনৈতিক দল যেগুলো আছে, ধরেন আমি যদি বলি বিএনপি, জামাত এবং অন্যান্য যেসব দলগুলো আছে, এই দলগুলোর জন্য একটা নতুন দল আসাটা ভালো। কেন বলছি? এই কথাটা শুনলে আবার অনেক অডিয়েন্স যারা আছেন তারা ভাবতেই পারেন আমি এই কথাটা কি বলছি। আওয়ামী লীগের কিন্তু ভোট ব্যাংকটা এখনো আছে, অনেক খুনি আছে, ভোট ডাকাত আছে, অনেক কিছু আছে, কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস কিছু মানুষ আছে তারা জেনুইনলি আওয়ামী লীগকেই ভোট দিত। সো এদের এই যে ভোট ব্যাংকটা যেটা আছে, তাদের তো বিএনপির বাইরে, বিএনপিকে যারা ভোট দিবে না, জামাতকে যারা ভোট দিবে না, তাদের তো ভোট দেওয়ার জায়গাটা দরকার। এবং এই নতুন একটা দল, এইটার যে সোশ্যাল ক্যাপিটাল যেটা ছিল, দিনকে দিন কিন্তু কমে যাচ্ছে এই কারণে, কারণ মানুষের কাছে নানা বিতর্কিত কাজের নজিরও কিন্তু চলে আসছে। এবং এই দলটার ক্ষেত্রে যেমন আমার বন্ধু নাহিদ, আমি সবসময় মনে করি এই আন্দোলনের একজন পোস্টার বয় ছিল নাহিদের গায়ে ওই যে সোপ যে দাগ পুলিশের নিপীড়নের, এই দাগটাই কিন্তু প্রুফ করে দেয় তার একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে। শুধু নাহিদের পাশাপাশি কিন্তু অন্যরা যারা যেভাবে এই যে নাগরিক কমিটি, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই জায়গায় অনেক ভস্কট পাকানো কাজটা হয়েছে। এইটা আমার কাছে মানে বিভিন্ন তাত্ত্বিকের কথাবার্তায় এবং কিছু কিছু ক্ষেত্রে ওভার হাইপ, এই ব্যাপারটা আমি কিন্তু সাধুবাদ জানিয়েই বলছি, যেটা ফেসবুকে লাইক কমেন্টের রাজনীতি আর ভোটের মাঠের রাজনীতি দুইটা যে পুরাপুরি আলাদা, এই দুই বাস্তবতা থেকে এরা অনেকেই অনেক বেশি বিচ্ছিন্ন। এই জন্য যেটা হচ্ছে, এমন অনেক আলাপের ভেতরে ঢুকে যাচ্ছে, এরা রাজনীতিকে শত্রু বানিয়ে ফেলছে, অনেক রাজনৈতিক দলকে শত্রু বানিয়ে ফেলছে। এটার কোনো দরকার ছিল না। রাজনৈতিক দলগুলোর অনেক সমস্যা আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই সমস্যা আছে, কিন্তু সেই সমস্যার ঊর্ধ্বে কি কেউই তো না। আবার এই রাজনৈতিক দলটা যখন গঠিত হবে, নাহিদের পাশাপাশি আক্তার ভাই আছে, তার একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে অনেক দিনের, কিন্তু তাকে কিন্তু একটু সাইডলাইন করে রাখা হয়েছিল এই কমিটিগুলা, নাগরিক কমিটি এবং অন্যান্য কমিটি যখনই আনা হয়। তারপরে এই দলের ফরমেশনটা যেটা চলছে, সিরিয়াস লেভেলের পিপলস এঙ্গেজমেন্ট করার জন্য বিভিন্ন জেনারেশনের মানুষের দরকার হয়। শুধুমাত্র তরুণরাই সবকিছু করে ফেলতে পারে, আমি একজন তরুণ হিসেবেও এই কথাটা বিশ্বাস করি না। কারণ আমার কাছে যেটা মনে হয় যে একজন মানুষ যে আমার চেয়ে একদিনেরও বড়, তার কাছে আমার কোনো কিছু শেখার আছে। ধরেন একজন রাজনীতিবিদ, আমি তাকে এসেনশিয়ালি পছন্দ নাও করতে পারি, কিন্তু তার যে এই যে
লিভড একটা এক্সপেরিয়েন্স আছে, সেই এক্সপেরিয়েন্সটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। সো আমরা সবাইকেই যদি শত্রু জ্ঞান করে ফেলি আমাদের জেনারেশনের কাছ থেকে, আমার কাছে মনে হয় এটা একটা অন্যায়। কারণ অবিরত ছুটে চলাটাই রাজনীতি না, রাজনীতি একটা টেস্ট ম্যাচ, এটা টি-20 না। এই জায়গায় বহু মানুষের মিশ্রণটা দরকার আছে, বিভিন্ন মানুষ কিভাবে চিন্তা ভাবনা করছে সেটার দরকার আছে, এই জায়গাতে ঘাটতিটা আছে। আবার এই সাইডে কিন্তু বিভিন্ন ডাইমেনশনের মানুষজনও আছে। ধরেন প্রত্যেকেরই যে মাদার অর্গানাইজেশন গুলা, তারা যদি ব্যাপারটা এমন মনে করে যে অন্য দলের ছিলাম, ঠিক আছে প্রত্যেকটা দলে একটু ঢুকে ঢুকে দেখি, এই কাজটা হলে যেটা হবে এই দলের সোশ্যাল ক্যাপিটালটাকে নষ্ট করে ফেলবে, বিভক্তির জায়গাতে নিয়ে যাবে। এবং এই দলটা হওয়া উচিত অ্যাবসলিউটলি একটা মধ্যমপন্থী দল, বাংলাদেশকেই যারা ওন করছে। কিন্তু যদি মনে করে বিভিন্ন জায়গায় লাভের গুড় খাওয়ার জন্য, বিভিন্ন জায়গার উস্কানিতে, বিভিন্ন লাভের জন্য শর্টকাট কোনো রাস্তা বেছে নিবে, আলটিমেটলি ওই দলগুলো কিন্তু এদেরকে গাছে তুলে মইটা কেড়ে নিবে। সো অনেকের ধৈর্যশীল হওয়াটা অনেক বেশি মাত্রায় জরুরি ছিল। আরেকটা ব্যাপার সিরিয়াস লেভেলে আমার যেটা প্রবলেম মনে হয়েছে, কোনটা? নেতা আছে অনেক, সবাই নেতা হতে চাচ্ছে, কর্মী কেউ হতে চাচ্ছে না। এটা খুব সিরিয়াস লেভেলের একটা প্রবলেম। আমার কাছে মনে হয় রাজনৈতিক দলের নেতার চেয়ে কর্মী বেশি দরকার। নেতা ডেডিকেটেড কয়েকজন নেতা দরকার, কিন্তু কর্মীদের যে স্ট্রাকচারটা হওয়া দরকার, এই জায়গাতে আমার মনে হচ্ছে অনেক অস্থিরতাটা কাজ করছে। এবং এই দলটা যদি বিকশিত হতে হয়, নাহিদ সে বাইরে আসতে চাচ্ছে, অবশ্যই তাকে খুব বেশি মাত্রায় সাধুবাদ জানাই যে সুন্দর একটা দলটা গঠিত হোক। কিন্তু এইটা লেয়ারে লেয়ারে অনেকের অনেক অপ্রাপ্তির জায়গাটা থাকবে। সমস্যা যেটা হয়, এই অপ্রাপ্তির জায়গাটা মিলেই কেউ যদি মনে করে ইমিডিয়েটলি কি না কি হয়ে গেল, এটার ভেতরে যাওয়া যাবে না। এবং যদি মনে করে পরগাছা হয়ে গড়ে উঠতে চাবে, সেই জায়গাতে প্রবলেম আছে। আবার অনেক মেধাবী লোকজন যুক্ত হচ্ছে, এটা খুবই আশার ব্যাপার। কিন্তু একটা সমস্যার জায়গাটাও আছে, ফিল্ড লেভেলের রাজনীতি যদি না বোঝা মানুষ থাকে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি বুকিশ নলেজওয়ালা মেধাবীরাও যদি এক হয়, দেখা যায় ম্যাসিভলি ফেইল করতে পারে। আমি একজনের উদাহরণ খুব সুস্পষ্টভাবে দিই, আমার খুবই পছন্দের ব্যক্তি, খুবই রেসপেক্ট করি মাহমুদুর রহমান মান্না ভাইকে। খুবই খ্যাতনামা ছাত্র নেতা ছিল, বাংলাদেশের খুবই ক্রান্তিকালে তার নেতৃত্বের জায়গাটা ছিল। মাহমুদুর রহমান মান্না সাহেব যখন ন্যাশনাল ইলেকশন করতে গেল, তার কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়। যদি আমি ভুল না করি, আমাকে একটু কারেক্ট করে দিবেন প্লিজ, আপনার বিশাল বিস্তর অভিজ্ঞতার জায়গাটা আছে। সো এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখাটা জরুরি। আপনি একটা জেনারেশনের কাছে বা একটা আন্দোলনের ওই পারফেক্ট টাইমে অনেক বেশি জনপ্রিয় ছিলেন, কিন্তু আপনি মার্কেটে পেনিট্রেট করতে হলে আপনার কিন্তু ফিল্ড লেভেলের বাস্তবতাটা বোঝা দরকার। কারণ ভোটের রাজনীতি বহু কিছুর পর নিয়ন্ত্রণ করতে হয়। সো ওই জায়গাটা যদি ঠিক মতো না করে, এই জায়গায় কিন্তু অনেক হতাশার জায়গাটা কাজ করতে পারে। এই কারণে লম্বা একটা ফাইটিং এর মনস্তত্ত্ব নিয়ে মাঠে নামা উচিত। এবং রাজনীতিটাকেই যদি এসেনশিয়ালি শত্রু মনে করে, এরকম কিন্তু ক্লাব ভিত্তিক অনেক রাজনৈতিক দল আছে, তাদের সফলতা নাই কেন? তারা অন্য সবাইকে শত্রু মনে করে, তারা মনে করে একমাত্র পিউরিফাইড অংশ তারাই। এইটা করতে গিয়ে আলটিমেটলি তারা জনবিচ্ছিন্ন হয়ে যায়। তো আমার কাছে মনে হয় এই ব্যাপারগুলো যদি মাথায় রাখে, এই দলটা একটা চমৎকার একটা শুরু হতে পারে। তবে এটা ধরে রাখার জন্য যে ধরনের ম্যাচুরিটি দরকার, তাদের বহু মানুষের পরামর্শটা দরকার, সিনিয়রদের, বিভিন্ন ডাইমেনশনের। রাজনীতিটাকে শত্রু না বানিয়ে বরং রাজনৈতিক স্ট্রাকচারের ভেতরে কিভাবে সবাই মিলে অ্যাকোমোডেটেড হওয়া যায়, সেই ব্যাপারটা মাথায় যদি রাখে, দলের একটা ভালো সূচনা হবে। কিন্তু এই পটেনশিয়াল রিস্কগুলোকে বিবেচনায় রাখতে হবে। ধন্যবাদ। একটা নির্বাচন নিয়ে একটা বিতর্ক হচ্ছে, কেউ কেউ বলছেন যে স্থানীয় নির্বাচন আগে, তারপরে জাতীয় নির্বাচন। আপনি কিভাবে দেখেন এই কথাটার? ব্যাপারটা কি হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়, এই জুন জুলাই মাসের আগ পর্যন্ত বিশাল বড় একটা অংশ মনেই করতো বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা মানে এটা অযথা সময় নষ্ট। এই আনইনফর্মড একটা বিশাল বড় একটা গোষ্ঠী হঠাৎ করেই তারা দিনরাত রাজনীতির ভেতরে ঢুকে পড়েছে। এটা খারাপ না, এটাই দরকার, ভালো। কিন্তু প্রবলেমটা কি হয়ে যাচ্ছে, মানুষ যারা বলছে যে লোকাল ইলেকশনটা এই মুহূর্তে খুব বেশি মাত্রায় জরুরি, তারা সম্ভবত ফিল্ড লেভেলটা যাচাই করে না। আমার তো অনেক জায়গায় যেতে হয়, প্রতি সপ্তাহতেই ঢাকার বাইরে যেতে হয়, মানুষের সাথে মিশতে হয়। আমার নিজের এলাকাগুলোতেও গিয়ে আমি যখন বসলাম পাবনাতে, পাবনার বেড়া, সাথিয়া, এই আসনগুলার লোকদের সাথে, তখন একটা জিনিস খুবই সুস্পষ্টভাবে তাদের অভিযোগ আছে, আওয়ামী লীগের যারা পারপেট্রেটর আছে তারা এলাকাতেই আছে। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবার ধরেন যে দাগি আওয়ামী লীগের নেতা যারা ছিল, কেউ মন্ত্রী ছিল, এমপি ছিল, মেয়র ছিল, চেয়ারম্যান ছিল, এরা পলাতক। কিন্তু তাদের সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড যারা ছিল তারা তো আছে, তাদের হাতে প্রচুর টাকাও আছে। এবং এই রুট লেভেলের লোকাল ইলেকশন যেটা, এই জায়গায় কিন্তু দলীয় প্রতীক ধরলাম, আপনি বাদ দিয়ে দিলেন, সেটাই হওয়া উচিত, দলীয় প্রতীক থাকা উচিত না। কিন্তু এই যে কিন্তু মাসল পাওয়ারের ব্যবহারটা হয়, এই জায়গায় অনেক ক্ষেত্রে দলের চেয়ে অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের টাকা আছে, অমুক ভাইয়ের কাছে গেলে এলাকার মানুষ এই সাপোর্টটা পাবে, এই ব্যাপারটাও একটা পরিমাপক হয়। আর একটা লোকাল ইলেকশন কি একদিনের ব্যাপার?
ধরেন উপজেলার ইলেকশন যদি করতে হয়, বাংলাদেশে অনেকগুলো মাস চলে যাবে উপজেলা ইলেকশন শেষ করার জন্য, কিন্তু সেই লাক্সারি বা বাস্তবতা এটা কি বাংলাদেশের আছে? বাংলাদেশের ব্যবসার অবস্থা তো যদিও দেখা যাচ্ছে ভালো, অনেকেই বলছে, কিন্তু বিজনেস গ্রুপগুলোর সাথে কথা বললে দেখা যায় বাস্তবতাটা অন্যরকম। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পারফেক্ট না। এই ধরনের একটা সিচুয়েশনে লোকাল ইলেকশন করতে গেলে যদি খুনাখুনি হয়, তার দায়িত্ব এই সরকারকে নিতে হবে, এবং তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে হবে? যখন হুক্কা হুয়া করে ডাক দিয়ে উঠবে যে এই যে দেখেন আমাদেরকেই তো দোষ দেন, আমরা ইলেকশন রিগিং করেছি, তো এই সরকার এত ভালো, তারা ইলেকশন করতে পারে না কেন, তাদের কেন খুনাখুনি হচ্ছে? আর প্রত্যেকজন মানুষের কাছে গিয়ে পুলিশ যে আছে, পুলিশ কি নিজের কাছেই কনফিডেন্ট? আমার কাছে এটা মনে হয় না, তাদের অনেক সীমাবদ্ধতা আছে। আবার তারাও কিন্তু মানুষের কনফিডেন্সটা পাচ্ছে না। লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে তারাও কিন্তু কনফিডেন্সটা নাই যে একটা ইলেকশন ফেয়ার ভাবে করা যাবে। সো এই মুহূর্তেও যদি ইলেকশন রিগিং হয়, ঠিকমতো মানে ইলেকশনটাকে না করা যায়, পুলিশ ঠিকমতো ফাংশন না করে, তাহলে লোকাল ইলেকশন করার অবধারিত ফলাফল হবে, অনেকগুলো খুনাখুনি হবে এবং অনেক কিছু হবে, যেটা আলটিমেটলি ন্যাশনাল ইলেকশন যেটা আছে এইটাকেও বিতর্কিত করার প্রাথমিক স্তর শুরু হবে, দেশের ভেতরে একটা অস্থিরতা তৈরি হতে পারে। এর সাথে বলে রাখাটা ভালো, আমি এমনটা কখনোই মনে করি না যে ঠিক আছে ন্যাশনাল ইলেকশন হয়ে গেলে তারপরে একেবারে কোনো খুনাখুনি হবে না, মারামারি হবে না, আমি এটা বলছি না, সেটা হতেও পারে, সেটা সময় বলে দিবে। কিন্তু এই মুহূর্তে লোকাল ইলেকশন করাটা আমার কাছে মনে হয় শুধুমাত্র ন্যাশনাল ইলেকশনকে পিছিয়ে দেওয়ার একটা কাজ। অনেকেই যেটা মনে করে ন্যাশনাল ইলেকশন হওয়াটা বোধহয় খুব খারাপ একটা জিনিস, আমাদের জেনারেশনের অনেকেই এটা মনে করে ন্যাশনাল ইলেকশন পেছানো, কিন্তু এর ভেতরে একটা দুরভিসন্ধিও আছে। রাজনৈতিক সংকট রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয়, এটা অন্য কোনো কিছু দিয়েই সম্ভবপর না। যাদের রাজনীতি নিয়ে একটু ভালো পড়াশোনা আছে আমি মনে করি যে তারা এই ব্যাপারে একমত হবেন, কিন্তু অনেকেই আছেন বলে বেড়াবে যে ঠিক আছে এই মুহূর্তে রাজনীতি করার দরকার নাই, তারাই দেখা যাবে তাদের এলাকার প্রার্থীকে এটা সিলেক্ট করে ফেলছে। সো এই যে সংকটের জায়গাটা, এটাও কিন্তু বুঝতে পারাটা জরুরি। কাজেই ইলেকশন আর সংস্কার দুইটাকে আমি কখনোই ব্যতিক্রমধর্মী বা বিপরীতমুখী জিনিস মনে করি না, দুইটা প্যারালালেই চলতে পারে। আবার ইলেকশন হয়ে যাওয়া মানে কি সংস্কার কাজ থেমে যাওয়া? না, সংস্কার কাজ একটা কন্টিনিউয়াস প্রসেস। সো আমার কাছে যেটা মনে হয় বর্তমান প্রেক্ষাপটে লোকাল ইলেকশন করার মতো ক্যাপাসিটি এই সরকারের নাই। মুখ দিয়ে অনেক কিছুই বলা যায়, ফিল্ড লেভেলে নেমে যোগাযোগ করলে বাস্তবতাটা টোটালি আলাদা। যারা রাজনীতি করে, কারণ মানুষের কাছে তো যেতে হয়, রাজনীতি মানে তো এসি রুমে বসে শুধুমাত্র সভা সেমিনার করা না, মানুষের কাছে গিয়ে যখন আমি মিশেছি, কথা বলেছি, আমারও মানুষের অভিজ্ঞতা এটাই যে লোকাল ইলেকশন করার মতো ক্যাপাসিটি নাই। অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে এটা ইন্ডিয়া টুডে একটা জরিপ করেছে, তাতে বলা হচ্ছে যে হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ৫৫% ভারতীয়। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এটা সম্ভাবনা কতটুকু? ভারতীয়দের যে মতামত, তার পাশে আমার মনে হয় যে কয়েকটা ব্যাপার একটু কোরিলেট করার দরকার আছে। যেমন আমাদের মনে থাকার কথা যে ইলেকশনের আগে পৃথিবীর বুকে কোনোদিন সেলফি কূটনীতি নামের কোনো কিছু চালু হতে পারে, এটা বাংলাদেশের শেখ হাসিনার নির্লজ্জতা না দেখলে বুঝতাম না। বাইডেনের সাথে একটা সেলফি তুলে নিয়ে এসে ওইটাকে যেভাবে প্রচারণা চালানো হচ্ছিল যে সব ম্যানেজ করে ফেলেছে, আলটিমেটলি মানে তাদের মনস্তাত্ত্বিক যে জায়গাটা, সেই জায়গাটাই তো পরনির্ভরশীলতা। ইন্ডিয়ার যদি ব্যাকআপ না থাকতো, তারা কোনোদিন কোনো ইলেকশনে, অন্তত পক্ষে 2008-এর ইলেকশনও না, 14 না, 18 না, 24 না একটা ইলেকশনও করতে পারতো না। অনেকেই যেটা মনে করে 2008-এর ইলেকশনটা ফেয়ার ছিল, আমি বলি 2008-এর ইলেকশনটা সবচেয়ে সূক্ষ্মভাবে কারচুপি করা ছিল এবং ইন্ডিয়ার ডিরেক্ট অ্যাফিলিয়েশন ছিল। এই কথাটা অনেকে বলতে ঢাক ঢাক গুড়গুড় করে, আমি একদমই এটা করা পছন্দ করি না। 1996 সালের ইলেকশন, সেকেন্ড যে ইলেকশনটা হয়, ওইটাকে যদি খেয়াল করা যায় তাহলে ডাটা নিলে দেখা যায় সবচেয়ে ক্লোজ কন্টেস্ট ইলেকশন কিন্তু ওই 1996 সালের সেকেন্ড ইলেকশনেই হয়েছে। ওই টাইমে তো টেকনিক্যালি অ্যান্টি ইনকাম্বেন্সি থেকে বিএনপির সবচেয়ে অজনপ্রিয় দল হওয়ার কথা, ইয়েট এতগুলো আসন বিএনপি কিভাবে পেল? তো ওই অবস্থাতেও যদি এইটা হয়, 2008 সালের ইলেকশনে জোট সরকার মাত্র 30টা আসন পাবে এবং আওয়ামী লীগ এই অবস্থায় চলে যাবে, এটা তো হওয়ার কথা ছিল না। এইটা ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং করে দিয়েছে, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি -1। এবং এটা করার পেছনে প্রণব মুখার্জির বইয়ের ভেতরে আছে না, কোয়ালিশন ইয়ার্স বইয়ের ভেতরেই সে কিভাবে আর্মি চিফ এবং অন্যদেরকে সেফ এক্সিট দিয়ে দেওয়ার ব্যবস্থা করছে হাসিনার সাথে আলাপ আলোচনা করে। সো এই কাজের পর থেকেই যে কাজটা হয়, ইন্ডিয়া কিন্তু হাসিনাকে গ্রিপে রেখে তাদের স্বার্থটা হাসিল করার চেষ্টা করেছে। আমি সবসময় যেটা বলি যে এইটা ছিল 29তম অঘোষিত রাজ্য, অন্যান্য রাজ্যেরও কিন্তু কিছু ক্যাপাসিটি থাকে
যে দায়বদ্ধতার জায়গাটা থাকে। আর বাংলাদেশে দায়বদ্ধতার কোনোই জায়গা নাই, বরং সীমাহীনভাবে লুটপাট করার যে জায়গাটা এটা তারা পেয়ে গিয়েছিল। দিল্লির দাসী হিসেবে শেখ হাসিনা এই জায়গায় রাজত্ব করে গেছে এবং সুজাতা সিংরা এসে এরশাদের সাথে কি করে নিয়ে গেছে। 2018 সালের ইলেকশন কিভাবে হয়েছে, 2024 সালের ডামি ইলেকশনে প্রার্থীরা নিজেরাই বলেছে আমরা ভারতের দ্বারা মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের নেতারা বলেছে। সো এই কাজগুলো হওয়ার পরে ভারতের কোনো কারণই নাই যে শেখ হাসিনাকে সেভ করার চেষ্টা করা। তারা মনে করেছিল ওই যে বাইডেনের মতো মোদির ছবি বুকে লাগিয়ে ঘুরে বেড়াবে এবং তারা সাপোর্টটা পাবে। কিন্তু মোদির সাথে যখন ট্রাম্প সাক্ষাৎ হলো, মানে ট্রাম্পের ছবি নিয়ে বুকে লাগিয়ে ঘুরবে, সাপোর্ট পাবে, যখন সাক্ষাৎকার হলো এক ইন্ডিয়ান সাংবাদিক, তারা কিন্তু খুবই ইন্টেনশনালি ব্যাপারটা ইনপুট দিয়ে দিল যে এইটা আমেরিকান ডিপ স্টেটের কন্ট্রিবিউশনটা ছিল, আপনি কি বলেন। ট্রাম্প কিন্তু সরাসরি বলে দিল যে না, এরকম কোনো কিছুই ছিল না, প্রশ্নটা মোদির দিকেই চালিয়ে দিল। সো আমেরিকাকে যেভাবে ইন্ডিয়া বার্তাটা দিতে চাচ্ছিল সেই ব্যাটে বলে কাজটা হচ্ছে না। এবং ইন্ডিয়া যদি ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে চিন্তা করে, এই সাইডে তাদের সবচেয়ে বড় রিস্কের কাজটা যেটা হয়ে গেছে, ডোমেস্টিক লেভেল থেকেই শুধু আমরা হাসিনাকে ব্যাশিং করছি, ব্যাপারটা এরকম না। জাতিসংঘের তো ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসেছিল, তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টে বিগত 15 বছর কি কি করেছে, অন্তত এই আন্দোলনের টাইপে যেভাবে দমন পীড়ন চালিয়েছে, গুম খুনের কিভাবে নির্দেশ সরাসরি সে দিত, এগুলো তো এখন ইন্টারন্যাশনাল রেকগনাইজড। সো এই টাইপে একজন খুনিকে যখন ইন্ডিয়া আশ্রয় দিচ্ছে, সেটা তো তাদের ডেমোক্রেটিক নর্মসের সাথে তো যাচ্ছে না। যদিও একটা এক্সট্রাডিশন ট্রিটিটা আছে, কিন্তু ইন্ডিয়া ওইটার ধার খুব একটা ধারবে বলে আমার মনে হয় না। কিন্তু বাংলাদেশ কিন্তু কূটনৈতিকভাবে আপার হ্যান্ডে আছে। এই সুযোগটা আমাদের উপদেষ্টার, আমাদের কূটনীতিকরা কিভাবে ব্যবহার করবে এটা তার ব্যাপার। কারণ যে কোনো জায়গায় দর কষাকষির ক্ষেত্রেই তারা কিন্তু এই পয়েন্টটা তুলতে পারে। তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে, যে হাসিনাকে ওয়েস্টের কোনো দেশ আশ্রয়টা দেয়নি। সো ইন্ডিয়ার মানুষ মনে করছে, কিন্তু আমার মনে হয় সময় যত আগাতে থাকবে, মমতার ইলেকশন যখন সামনে আসবে, যে মমতা এখন বাংলাদেশকে নিয়ে কটূক্তি করছে, সেই মমতাই দেখা যাবে মোদিকে নিয়ে এটা ব্যাশিং করতে পারে। সো আমাদের এই পয়েন্টগুলো তককে তককে রাখতে হবে। অনেক ধন্যবাদ সাইদ আব্দুল্লাহ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।